আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের স্পেশালের শিরোনাম, পাকিস্তানকে বিচ্ছিন্ন করার মোদির চেষ্টা যেভাবে উল্টো ফল দিল। চলুন দর্শক জেনে নেওয়া যাক স্পেশাল নিউজটির বিস্তারিত। বক্তৃতা মঞ্চে মুষ্টি ঠুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের নেতাদের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সন্ধ্যা নামার মুহূর্তে দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালায় সমর্থকদের এক বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আপনাদের বিচ্ছিন্ন করতে ভারত সফল হয়েছে এবং আমরা সেই চেষ্টা আরো জোরদার করব। তিনি আরো বলেন, আমরা নিশ্চিত করব যে আপনারা সারা বিশ্বে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। এটি ছিল 2016 সালের সেপ্টেম্বর মাস। মোদী কয়েকদিন আগে ভারত শাসিত কাশ্মীরে সশস্ত্র যোদ্ধাদের এক হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, যে ঘটনায় 18 জন ভারতীয় সেনা নিহত হয়। মোদী বলেছিলেন, পাকিস্তানের নেতাদের শোনা উচিত, আমাদের 18 জন সেনার আত্মত্যাগ বৃথা যাবে না। অথচ মোদী সেই ঘটনার এক দশক পরেও পাকিস্তান মোটেই বিচ্ছিন্ন নয়। এটি চীনের এক ঘনিষ্ঠ কৌশলগত মিত্র, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চলতি সপ্তাহে সফর করেছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের এক বিশ্বস্ত অংশীদার হিসেবে পুনরায় আবির্ভূত হয়েছে। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির এবং শরীফ উভয়েই গত এক বছরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের মাঝে ইসলামাবাদই প্রথম মধ্যস্থতাকারী। ট্রাম্পও প্রায়শই পাকিস্তানি নেতৃত্বের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে এটি আংশিকভাবে ট্রাম্পকে তুষ্ট করার ক্ষেত্রে পাকিস্তানের সাফল্যের প্রতিফলন এবং গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ঘটনাগুলোকে কাজে লাগিয়ে পরাশক্তি ও আঞ্চলিক শক্তি উভয়ের কাছেই নিজেকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার ফল। কিন্তু একইভাবে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদা মোদীর প্রশাসনের ভুল পদক্ষেপেরও ফল। আটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্কের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান আল জাজিরাকে বলেন, নিঃসন্দেহে আঞ্চলিক ও বিশ্বব্যাপী পাকিস্তানকে দুর্বল করা এবং বিচ্ছিন্ন করার ভারতের কৌশলটি বড় আকারে ব্যর্থ হয়েছে। 2025 সালের 10ই মে ট্রাম্প ঘোষণা করেন, তিনি পারমাণবিক অস্ত্রধর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। বিশ্লেষকরা বলছেন, যে হামলার কারণে মূলত 2025 সালের মে মাসে যুদ্ধ শুরু হয়েছিল, তাতে পাকিস্তানের ভূমিকার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতেও নয়াদিল্লি ব্যর্থ হয়েছে। কুগেলম্যান বলেন, বিশ্বের রাজধানীগুলো লক্ষ্য করেছে যে পেহেলগাম হামলায় পাকিস্তানের কোনো সম্পৃক্ততার প্রমাণ ভারত দিতে পারেনি। তিনি বলেন, পাকিস্তান এ আখ্যানের বৈশ্বিক লড়াইয়ে জয়ী হয়েছে বলেই মনে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্টকে কৃতিত্ব দিতে মোদীর অস্বীকৃতি যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি অর্জনে ট্রাম্পের প্রচেষ্টাকে দ্রুত স্বীকার করে নেয় এবং এমনকি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। পুরস্কারটি নিজের প্রাপ্য ছিল বলে দাবি করেছেন ট্রাম্প। ভারতের আরো হতাশার কারণ হলো, ট্রাম্প মুনিরকে হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানান। প্রথমবারের মতো কোনো পাকিস্তানি সামরিক প্রধান কোনো মার্কিন প্রেসিডেন্টের আতিথেয়তায় আমন্ত্রিত হন। ট্রাম্প মুনিরকে তার প্রিয় ফিল্ড মার্শাল এবং একজন অসাধারণ মানুষ হিসেবে বর্ণনা করেছেন। কয়েক দশক ধরে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কৌশলগত সংযমের নীতি অনুসরণ করে আসছিল। 1990-এর দশকে ভারত যখন তার অর্থনীতি উন্মুক্ত করে, তখন এটি নিজেকে অর্থনৈতিক বিষয়ে মনোযোগী একটি দায়িত্বশীল উদীয়মান শক্তি হিসেবে তুলে ধরে। ভারত কূটনীতি এবং তার ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাবকে ব্যবহার করে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে। এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধ এড়াতে আগ্রহী ছিল নয়াদিল্লি। এই নীতির কারণে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের অধীনে ভারত 2008 সালের মুম্বাই হামলার জবাবে পাকিস্তানে আক্রমণ করা থেকে বিরত ছিল। মোদীর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিরোধী দলে থাকাকালীন কংগ্রেসের এই সংযমের তীব্র সমালোচনা করে। তবে ক্ষমতায় আসার পর মোদীও প্রাথমিকভাবে পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। মোদী তার অভিষেক অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানান এবং শরীফের নাতনির বিয়েতে যোগ দিতে লাহোর সফর করেন। তবে এরপর থেকেই মোদী পাকিস্তানকে সন্ত্রাসবাদের জন্য দায়ী করে দেশটিকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করেন। সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না, এটাই মোদী সরকারের মূল মন্ত্র হয়ে উঠেছিল। 2016 সালে হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান শাসিত কাশ্মীরের ভেতরে
হামলা চালায়। এরপর 2019 সালে ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় 40 জন সেনা নিহত হওয়ার পর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় দিল্লি। বহু বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান কার্যকর বলেই মনে হচ্ছিল, যার মধ্যে ট্রাম্পের প্রথম মেয়াদ এবং জো বাইডেন প্রশাসনের অধীনেও পরিস্থিতি একই ছিল। মোদি প্রায়শই ওয়াশিংটনে যেতেন। ট্রাম্প এবং বাইডেন দুজনেই ভারত সফর করেন, কিন্তু কেউই পাকিস্তানে যাননি। গত বছরের সামরিক সংঘাতের পর সেই সমীকরণগুলো বদলাতে শুরু করে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে 20 বছরেরও বেশি সময় কৌশলগত সম্পর্ক এরই মধ্যে চাপের মুখে পড়েছে। সে সময় ভারতের উপর বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এরপর বাণিজ্য আলোচনায় শুল্ক কমে এসেছে, কিন্তু উত্তেজনা এখনো রয়ে গেছে। গত 23 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে পোস্ট করে বলেন, ভারত আগামী 5 বছরে $500 বিলিয়ন মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এটা এমন এক সময় ঘটলো যখন নয়াদিল্লির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। উপরন্তু রুবিও তাদের বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করে ভারতের ওপর ট্রাম্পের শুল্ক আরোপকে ন্যায্য বলে প্রমাণ করার চেষ্টা করেন। 2014 সালের মে মাসে মোদি যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন সেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন। মোদি তার পররাষ্ট্রনীতিকে প্রতিবেশী প্রথম ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠা হিসেবে বর্ণনা করেন। কিন্তু 2 বছর পর 2016 সালের হামলায় ভারতীয় সেনারা নিহত হওয়ার পর মোদি সরকার ঘোষণা করে যে তারা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের আসন্ন শীর্ষ সম্মেলন বর্জন করবে, কারণ এর আয়োজক ছিল ইসলামাবাদ। এরপর শীর্ষ সম্মেলনটি বাতিল করা হয়েছিল এবং তারপর থেকে দক্ষিণ এশিয়ার এই প্রধান জোটটি তার নেতাদের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। এর পরিবর্তে ভারত বিমস্টেককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যা পাকিস্তানকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর একটি জোট। কিন্তু এটি একটি শক্তিশালী মঞ্চে পরিণত হতে পারছে না। দুই দেশই দীর্ঘকাল ধরে দৃঢ় কৌশলগত অংশীদার, তবে গত বছরের সংঘাতের সময় তা আবারও সামনে আসে। পাকিস্তান চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমান ব্যবহার করেছিল। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক প্রবীণ দন্তি বলেন, গত দশকে ভারত তার অর্থনৈতিক সম্ভাবনার কারণে বিশ্বমঞ্চে আরো আত্মবিশ্বাসী এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে এবং একটি ভারসাম্যপূর্ণ, মূলত জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি থেকে সরে এসে আরো লেনদেনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। সেই নীতি থেকে সরে আসার প্রথম লক্ষণ দেখা যায় মোদির পূর্বসূরি কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে। 2013 সালে যখন ওবামা প্রশাসন পারমাণবিক আলোচনার মধ্যে তেহরানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে দেশগুলোকে ইরানের তেল কেনা বন্ধ করতে চাপ দিচ্ছিল, তখন ভারতও ইরান থেকে অপরিশোধিত তেল কেনা কমিয়ে দেয়। কিন্তু 2018 সালে ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ নিষেধাজ্ঞা আরোপ করার পর মোদি সরকার ইরানের তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেয়। ভারতের অন্যতম প্রভাবশালী দ্য হিন্দু পত্রিকার কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার 22 এপ্রিল লিখেছেন, এই নিষেধাজ্ঞাগুলো শুধু ভারতের অর্থনীতিরই ক্ষতি করে না, এগুলো ভারতের পররাষ্ট্র নীতিকে অন্যের ইচ্ছার কাছে নতি স্বীকার করাতে চায় এবং এর গর্বিত কৌশলগত স্বায়ত্তশাসনের নীতির উপর একটি আঘাত। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ভারতও তার অবস্থান পরিবর্তন করেছে। 1974 সালে নয়াদিল্লি ছিল প্রথম অনারব রাজধানী যা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও কে ফিলিস্তিনের জনগণের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয় এবং 1988 সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম ছিল। ভারত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে 1992 সালে, যদিও এর বেশ কয়েক বছর আগে থেকেই দেশটি বিশেষত নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে গোপনে সহযোগিতা করে আসছিল। তবে মোদির শাসনামলে ভারত ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির বৃহত্তম অস্ত্র ক্রেতা হয়ে উঠেছে। দিল্লি ইসরায়েল বিরোধী জাতিসংঘের প্রস্তাবগুলো থেকে ক্রমশ বিরত থাকছে। গত মাসে ব্রিক্স জোটের এক শীর্ষ সম্মেলনে ভারত ইসরায়েল ফিলিস্তিন সংক্রান্ত ভাষা নমনীয় করার চেষ্টা করে, যা তথাকথিত দ্বিরাষ্ট্র সমাধান বিষয় তার ঐতিহাসিক অবস্থান থেকে অনেকখানি পিছিয়ে আসা। গাজায় সংঘটিত গণহত্যার একবারও নিন্দা জানায়নি মোদি সরকার। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মাত্র 2 দিন আগে মোদি ইহুদিবাদী দেশটি সফর করেন। এই সফর এমন এক সময় হয় যখন মধ্যপ্রাচ্য ইসরায়েলকে ক্রমবর্ধমানভাবে একটি আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি হিসেবে দেখা হচ্ছে। ভারতের বিরোধী দলগুলো এই সফরকে অসময়ের বলে অভিহিত করেছে, কারণ তাদের যুক্তি ছিল যে এটি এই অঞ্চলে ভারতকে একটি পক্ষপাত দুষ্ট পক্ষ হিসেবে তুলে ধরবে।
ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের কারণে ইরান যুদ্ধ ভারতকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলেছে। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিজের বন্ধু বলে অভিহিত করা মোদির অধীনে ইসরায়েলের প্রতি এই প্রকাশ্য সখ্যতা উপসাগরীয় দেশগুলোর কাছে পাকিস্তানের অবস্থানকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। গত সেপ্টেম্বরে সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে অন্যান্য উপসাগরীয় দেশ এবং এই অঞ্চলের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি তুরস্ক সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার কথা বিবেচনা করছে। গত বছরের মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের সাফল্য একটি বিশ্বাসযোগ্য নিরাপত্তা প্রদানকারী হিসেবে ইসলামাবাদের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করেছে। এরপর থেকে পাকিস্তানি যুদ্ধ বিমানের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে চীনের প্রতিরক্ষা সরঞ্জাম বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এদিকে ভারতে মোদী সরকারের ক্রমবর্ধমান আগ্রাসী মুসলিম বিরোধী নীতি বাংলাদেশ থেকে মালদ্বীপ পর্যন্ত বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। উপসাগরীয় দেশগুলো থেকে মাঝে মধ্যে তিরস্কারের কারণ হয়েছে নয়াদিল্লি। 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের গণপিটুনি, মসজিদ ধ্বংস, রাষ্ট্রীয়ভাবে ভোটাধিকার হরণ এবং নামাজ ও ঈদের উপর দমনপীড়ন চলতে থাকে। মানবাধিকার গোষ্ঠী এবং পর্যবেক্ষক সংস্থাগুলো ভারতের সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই মুসলিম বিরোধী হামলাগুলোকে ব্যবহার করেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে ইসলামাবাদ জাতিসংঘে ভারত সহ বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুসলিম বিরোধী বক্তব্যের বিষয়টি তুলে ধরেছিল। 15ই মার্চকে ইসলামোফোবিয়া প্রতিরোধ আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করার জন্য জাতিসংঘের উপর চাপ সৃষ্টি করতে দেশটি ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সঙ্গে সমন্বয় করে একটি প্রচারের নেতৃত্ব দিয়েছিল। 2017 সালের 3রা জুলাই মুম্বাইয়ের মুসলমানদের গণপিটুনির ঘটনার প্রতিবাদে মানুষ বিক্ষোভে যোগ দেয়। 2014 সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গবাদি পশুর ব্যবসা বা গরুর মাংস খাওয়ার সন্দেহে কয়েক ডজন মুসলিমকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। 2025 সালের সেপ্টেম্বরে সেনাপ্রধান মুনির পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের সাথে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। গত ডিসেম্বরে পাকিস্তানি সেনাপ্রধানকে মায়ামিতে ট্রাম্পের মারে-লাগো স্টেটেও আমন্ত্রণ জানানো হয়। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের সাবেক দূত মাসুদ খান বলেছেন, বিশেষ করে মে মাসের যুদ্ধের পর গত এক বছরে ইসলামাবাদ তার সুচতুর কূটনীতির কারণে ওয়াশিংটনে ব্যাপক সুনাম অর্জন করেছে। পাকিস্তানের জন্য এই সৌহার্দ্য বছরের পর বছর ধরে চলে আসা অবিশ্বাস ভাঙতে সাহায্য করেছে। এটা তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধর সময় থেকে চলে আসছিল। সাম্প্রতিক লক্ষণগুলো ইঙ্গিত দিচ্ছে ভারত তার পদ্ধতির সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করে নিচ্ছে বলে মনে হচ্ছে। প্রতিবেদন থেকে জানা যায়, গত 3 মাসে উভয় দেশের সাবেক সেনা জেনারেল এবং অবসরপ্রাপ্ত কূটনীতিকরা 2বার বৈঠক করেছেন। বিজেপির আদর্শিক মাতৃ সংগঠন কট্টরপন্থী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন শীর্ষ নেতা পাকিস্তানের সঙ্গে সংলাপ পুনরায় শুরু করার পক্ষে কথা বলেছেন। ভারতের সাবেক সেনাপ্রধান মনোজ মুকুন্দ সেই প্রস্তাবকে সমর্থন করেছেন। এর আগে মোদী জোর দিয়ে বলেছিলেন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি দ্বিপাক্ষিকভাবে মধ্যস্থতার মাধ্যমেই হয়েছে। সে সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানান। প্রায় 1 বছর পরও ট্রাম্প এখনো ভারত সফর করেননি, যদিও তিনি গত সপ্তাহে চীন সফর করেছেন এবং বলেছেন যে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান যেতে প্রস্তুত। বিষয়টি সবসময় এমন ছিল না। গত শিকি শতাব্দীতে 4 জন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, স্বয়ং ট্রাম্প এবং জো বাইডেন ভারতের সঙ্গে একটি সমৃদ্ধ সম্পর্ক বজায় রেখেছিলেন। ওয়াশিংটন 100 কোটিরও বেশি জনসংখ্যার ভারতকে উদীয়মান চীনের প্রতিপক্ষ হিসেবে দেখছিল। 4 জন মার্কিন প্রেসিডেন্টই ভারত সফর করেছেন। ওবামা এসেছিলেন 2বার। এর বিপরীতে বুশের পর কোনো মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সফর করেননি। কয়েকজন বিশেষজ্ঞর মতে, গত বছর পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্টকে কৃতিত্ব দিতে মোদির অস্বীকৃতি তাদের মধ্যকার সম্পর্ককে তিক্ত করে তুলেছে। ট্রাম্প ভারতকে সংরক্ষণবাদের জন্য অভিযুক্ত করেছেন। সস্তা রুশ অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে নয়াদিল্লির উপর চাপ সৃষ্টি করেছেন এবং ইরানে ভারতের একটি বড় বন্দর প্রকল্পের জন্য নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ বাড়াতে অস্বীকার করেছেন। তার প্রশাসন H-1B ভিসার কর্মসূচি বন্ধ করে দিয়েছে, যা থেকে ভারতীয় তথ্য প্রযুক্তি পেশাজীবীরা একতরফা লাভবান হতেন। আর ট্রাম্প সমর্থকদের একাংশ ভারতীয়দের বিরুদ্ধে প্রকাশ্যে বর্ণবাদী মন্তব্য করার দিকে ক্রমশ ঝুঁকে পড়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের স্পেশাল নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।